আগে এই যে স্রোতটা বয়ে যাচ্ছে ওদেরকে সেখানে ঠেকানো। হ্যাঁ, আমি মনে করি এই ঠেকানোর জন্য তড়িৎ গতিতে এই মামলাগুলোতে তাদের নামগুলোকে দেয়া হচ্ছে। আসল মামলাগুলো এখনো পর্দার আড়ালে রয়ে গেছে। যেখানে এখনো $500 কোটি, $500 কোটি মামলা রয়ে গেছে। এটার সাথে সেই টিউলিপ সিদ্দিকী আছে, সেই সজীব ওয়াজেদ আছে। হ্যাঁ, তো সুতরাং এটা এই ধরনের মামলাগুলো তো অনেক তথ্যপত্রের ভিত্তিতে করতে হবে। এটার জন্য একটু মানে সময় দরকার। আমাদের এই সাবেক বিচারপতি যাকে বের করে দেওয়া হলো ঘাট ধরে, হ্যাঁ, যেটা বাংলাদেশের পৃথিবীর ইতিহাসও বিরল ঘটনা। তিনি আবার বলছেন না যে বঙ্গভবনে ওনাকে লাথি মারা হয়েছে। এই মানে সাইকোপ্যাথ প্রধানমন্ত্রী তো লাথি দিয়েছেন। তো উনি একজন মহিলা হয়ে যদি রাষ্ট্রপতি আব্দুল হামিদের সামনে একজন বিচারপতিকে লাথি দিতে পারে গালি দিয়ে, তাহলে শি ক্যান ডু এভরিথিং। আগে সেনাপ্রধানের বিষয়টাকে নিয়ে ধোঁয়াশার ব্যাপারটা বলি, না হলে একটু নিজেকে ছোটই মনে হবে। উনি এখানে ধোঁয়াশা করছেন না, সব কথা বলতে হয় না। উনি যে ফ্লেটা দিচ্ছেন আমরা মনে করি এটাই যথোপযুক্ত এবং আইনের প্রতি ওনার যা শ্রদ্ধাটা সেটারই বহিঃপ্রকাশ। আর এইটাকে যদি আমরা ছোট করে বলি এক বাক্যে এটাকে বিশ্লেষণ করতে হবে, সব কথা বলতে হয় না, কিছু কথা বুঝে নিতে হয়। এখন এটা ধোঁয়াশাকে যদি আমরা বলি যে ধোঁয়াশা, এটার বাইরে তো ওনার করার কিছু নাই। যখন পুলিশ নাই তখন এটা পুলিশ কিভাবে ধরবে? যখন ওরা মানে যখন উনি বিনা রক্তপাতের কথা বললেন, দায়িত্ব নিলেন, তখন উনি তো রেসপন্সিবল নিলেন। তো উনি কিছু মানুষকে উনি প্রোটেকশন দিয়ে আইনের আওতা সারেন্ডার কথা বলেছেন। আবার যখন দেখা যাচ্ছে যে ২ জনকে এক জায়গা থেকে গ্রেপ্তার হচ্ছে সেটা নিয়েও সমালোচনা হচ্ছে। এয়ারপোর্ট থেকে ফলককে ধরার পর আবার নীলক্ষেত থেকে কোথায় পাওয়া গেল সেটা নিয়েও প্রশ্ন উঠছে। এত প্রশ্নের ভিতরে থেকে তো আসলে এত বড় জাতির এই ক্ষত ১৬-১৭ বছরের ক্ষতকে তো মানে পূর্ণ করা যাবে না। আমি এটা মেজর সাহেবের সাথে সম্পূর্ণরূপে সম্মানের সাথেই আমি উনার সাথে একমত। যে সব জায়গায় যদি আমরা একটা সন্দেহ এবং যদি খুঁজতে যাই তাহলে কিন্তু আমরা একটা স্পেস দিতে হবে এবং এটা আমরা বুঝতে হবে যে এটা ধোঁয়াশা নয়। এটা আমাদেরকে উনি কিছু মেসেজ দিচ্ছেন। সেই মেসেজ আমরা আমাদের যতটুকু মেধা জ্ঞান আছে সেটা দিয়ে ধরে নিতে হবে। ওই যে কথাটা আমি বললাম সে কথাটা বলেই আমি আমার দ্বিতীয় প্রশ্নটাতে যাচ্ছি। আমি আবারও বলি এটা আপনার দর্শক শ্রোতা সহ আমাদের দেশবাসী সবাই যেন বুঝছেন। সব কথা বলতে হয় না, কিছু কথা বুঝে নিতে হয়। তো সুতরাং উনি ওই রোলটাই প্লে করছেন। হ্যাঁ, কাউকে ছাড়ছেন দিচ্ছেন, কেউ ছেড়ে দিচ্ছেন না বিষয়টা সেরকম না। হ্যাঁ, এখানে অনেক কিছু আছে প্রকাশ্যে বলা যায় না। কিছু উনি নিয়মতান্ত্রিকতার ভিতরেই উনি করতে চাচ্ছেন। আর আপনি আরেকটা কথা বলেছেন এই সংক্রান্ত ব্যাপারেই বলি যে ঢালাও ভাবে মামলাগুলো হচ্ছে কিনা। ইউ আর রাইট। হ্যাঁ, এটা স্বাভাবিক দৃষ্টিতে মনে হবে আপনি যেভাবে বলেছেন বিষয়টা সেরকম। শেখ রেহানা, তারপরে আপনার ওই যে সজীব ওয়াজেদ, তারপরে পুতুল, তারপর আরো যারা এখন জড়িত হচ্ছে। এটা কিন্তু ঠিক। সাময়িকভাবে এটা আমার দৃষ্টিতে ব্যক্তিগত পর্যবেক্ষণ যদি আপনি বলেন, আমি আমার ব্যক্তিগত মতামতটা আপনাকে শেয়ার করি। এটা হলো যে কি সাময়িক আপনাকে একটা দিয়ে মানে ওদেরকে একটা আইনের আওতায় ধরে রাখা। তাদের ভিতরে বিরুদ্ধে আরো লোমহর্ষক অর্থ আত্মসাৎ, মানি লন্ডারিং, গুম, খুন প্রত্যেকটারই আলাদা মামলা হওয়ার উপাদান রয়েছে। এই ইনগ্রেডিয়েন্টস গুলো জোগাড় করতে স্টার্টার তো এগুলোকে গোছায় নিয়ে এসে মামলাটা করতে একটু সময় লাগবে। সে পর্যন্ত কিছু মামলা আমাদের কাছে আপাতত দৃষ্টিতে কিছু অতিরঞ্জিত মনে হলেও, ঢালাও মনে হলেও এই মামলাটাই কিন্তু ওই জায়গায় টিকতে হবে তারা। এটা হলো আগে এই যে স্রোতটা বয়ে যাচ্ছে ওদেরকে সেখানে ঠেকানো। হ্যাঁ, আমি মনে করি এই ঠেকানোর জন্য তড়িৎ গতিতে এই মামলাগুলোতে তাদের নামগুলোকে দেয়া হচ্ছে। আসল মামলাগুলো এখনো পর্দার আড়ালে রয়ে গেছে। যেখানে এখনো $500 কোটি, $500 কোটি মামলা রয়ে গেছে। এটার সাথে সেই টিউলিপ সিদ্দিকী আছে, সেই সজীব ওয়াজেদ আছে। হ্যাঁ, তো সুতরাং এটা এই ধরনের মামলাগুলো তো অনেক তথ্যপত্রের ভিত্তিতে করতে হবে। এটার জন্য একটু মানে সময় দরকার। ওই সময় পর্যন্ত তো তাদেরকে এখানে রাখার সুযোগ। তো সুতরাং এখন তাদেরকে এইভাবে সাময়িকভাবে এটা দিয়ে ওই মামলাগুলোর জন্য প্রস্তুতি সময় নেওয়া হচ্ছে। দ্বিতীয়ত আরেকটা কথা আপনি বলেছেন যে আপনি আ আ কি জানি ওই যে ১৫ই আগস্টে যে আ মর্মান্তিক হত্যাকাণ্ড সেটার জন্য। এখন দেখেন আপনি সেই বিচারের কথা বলবেন। এখন তো আমরা এটাকে অভিযোগ যে ভুক্তভোগী যে মেজর আপনি বজলুর সাহেব উনার ভাই বলছেন এবং যে ফুটেজ এখন পাওয়া যাচ্ছে, দেখা যাচ্ছে। এটাতে স্পষ্ট দেখা যাচ্ছে। ফাঁসির আসামিরা কিন্তু কেমন এভাবে মানে মানে ঘাড় বিচ্ছিন্ন হয়ে যায় না। আমি বারবার ভিডিওটা দেখার চেষ্টা করেছি। যতটুকু বুঝে শুনে দেখানো হলো যে এটা এভাবে হ্যাঙ্গিং করলে এরকমটা হওয়ার কথা না। এতটা কাটা যাওয়া এবং মোটা সেলাই দিয়ে সেলাই করা। এখন কথাটা হলো তদন্তের বিষয়। এটা অতীব গুরুত্বপূর্ণ বিষয়। এটা মানে আন্তর্জাতিক কেনই ভাবেও বা এটা কাটলো আবার কেনই বা মানে জোড়া লাগালো? না, এখন অপরাধী যখন অপরাধ করে ফেলে এরপরে সেটাকে ঢাকা দেওয়ার জন্য কিছুই করে কিন্তু সেই কারণেই তো অপরাধী ধরা পড়ে।
এই জিনিসগুলো ট্রেন্ড আপ আমি মনে করি এখানে একজন সম্মানিত মানে সেনাবাহিনীর লোক আছেন, তিনি জানেন বিষয়গুলো। তো এইভাবে অপরাধের রেজিস্ট্রেশন থেকে যাবেন। এই জন্যই সেই ওনাদেরকে সেই প্রশিক্ষণ দেওয়া হয় যে এইগুলো থেকেই ঘটনার উৎপত্তি হয়। এখন আপনি আমাকে আমি যেটা চাই সেটা হলো যে এটা এত বড় গুরুতর অভিযোগ, একটা ফাঁসির দণ্ড হয়ে গেল এবং এই দণ্ড হওয়া যাওয়ার পর একজনকে ফাঁসি না দিয়ে এভাবে করা হলো। এই অভিযোগটাকে আমি মনে করি যেহেতু একেবারে কোনো ভাষ্যমান নয়, কোনো গুঞ্জন নয়, এই অভিযোগটা সরাসরি তার রক্তের ভাই করছে। তাহলে ওনার রক্তের ভাই যখন করছে তাহলে আমি মনে করি এটার জন্য যথেষ্ট তদন্ত এখনই করা উচিত। আজ পারলে আজকে এখনই এই মুহূর্তে থেকে যে সেদিনের যে ঘটনাগুলো যে আসলো বর্ণনা করলেন, লাইট অফ করা আসলে হলো কিনা, দুইটা গাড়িতে কে ছিল, আসলে সেদিন মুভমেন্টটা ভিআইপি মুভমেন্টটা কোন দিকে ছিল, কি আসলে বিষয়, ছদ্মবেশ ধারণ করছে কিনা, কতজনের নামও আসলো দেখলাম। এই যে সম্রাট থেকে শুরু করে নানক, তারপর আরো কয়েকজনের নাম শুনলাম। এগুলা তো লোমহর্ষক ঘটনা। এখন এগুলো আবার দেখেন এটার আবার সত্যতা মানুষ কিভাবে বিশ্বাস করছে। আমি আপনাকে এই কথা ঠিক এই কথাটা আবার আমাদের এই সাবেক বিচারপতি যাকে বের করে দেওয়া হলো ঘাট ধরে, হ্যাঁ, যেটা বাংলাদেশের পৃথিবীর ইতিহাস বিরল ঘটনা। তিনি আবার বলছেন না যে বঙ্গভবনে ওনাকে লাথি মারা হয়েছে। এই মানে সাইকোপ্যাথ প্রধানমন্ত্রী তো লাথি দিয়েছেন। তো উনি একজন মহিলা হয়ে যদি রাষ্ট্রপতি আব্দুল হামিদের সামনে একজন বিচারপতিকে লাথি দিতে পারে গালি দিয়ে, তাহলে শি ক্যান ডু এভরিথিং। সো আমরা ওই জায়গাটা থেকে আমরা বলি যে কি অভিযোগটা, তারপরে এখন অভিযোগটা গুরুত্বপূর্ণ কেন, যেহেতু পরিবার থেকে এসেছে, ফুটেজ গুলো আসছে। তো এই জিনিসগুলোকে তদন্ত করে আমি মনে করি এটা খুবই যুক্তিযুক্ত যে এটা পারলে আজই এই অভিযোগটাকে গুরুত্বতর ভাবে আমি আহ্বান জানাবো এই অন্তর্বর্তীকালীন সরকারের কে যে তারা যেন এটাকে গুরুত্ব সহকারে দেখে। আশা করি দেখবেন। আমরা কাল পরশু হয়তো সেটার একটা ফিডব্যাক পাবো। এখন যেটা আমরা জানছি সেটা আনঅফিসিয়ালি বলা ঠিক হবে না, কিন্তু আমি জানি যে কি এটা হবে ইনশাল্লাহ, অফিসিয়ালি আমরা হয়তো সেটা দেখতে পারবো। এই তো সুতরাং আমি মনে করি যে আমাদেরকে শেষ কথাটা হলো এটা, আমরা কারো প্রতিপক্ষ না, আমরা একটা রেজিমের পরিবর্তন চেয়েছি এক জায়গায় এসে, কিন্তু সেই জায়গাতে তার অপকর্মগুলো সে জোর করে আমাদেরকে টুটি চেপে ধরে রাখছে। তারপরে আমরা বিগত কয়েক বছর থেকে ঘন্টার পর ঘন্টা জেকে আমরা যতটুকু জীবনের ঝুঁকি নিয়ে বলার চেষ্টা করি। এখন হয়তো আমাদেরকে বলার স্পেস আরো এসেছে, আমরা সেটা বলছি। তো সুতরাং আমাদের এই বলাটাকে সহনশীলতাকে সবাই আমাদেরকে প্রতিপক্ষ না ভেবে আমরা কোন স্পিরিটটাতে বলতে চাই, কেন আমরা ছাত্রদের কথা বলতে চাই, কেন এই আন্দোলনের প্রতি সহমর্মিতা জানাই, সে এই আন্দোলনের সাথে অন্য আন্দোলনটা, অন্য শোক দিবসটা, আমি তো এক কথাই বলে গেছি, ওই কথা শুনলে তার কথা থাকে না যে আমি যদি মানে একটা মৃত্যুর জন্য যদি আমাকে ৪৯ বছর কান্না করতে হয়, তাহলে আমার ১,৫০০ মানুষের জন্য কত বছর কান্না করা উচিত। তাহলে এটার সাথে যদি আমি ওই জিনিসটাকে মিলিয়ে ফেলি তখন আমাদের কষ্ট লাগবে, সিদ্দিকী ভাইদের কষ্ট লাগবে, এটাই স্বাভাবিক কথা। তখন আমরা এই কথাগুলোকে বলতে গেলে বলবে আমাদের টলারেন্স ক্ষমতা নেই। না, এইটা এইভাবে বলা যাবে না। আমাদের অনুভূতিটা হেফাজতের কথাটা যেমন শাহবাগে তো আপনার কলেজে স্কুলের শিশুরা ছিল, কই তখন তো বলা নাই যে শাহবাগে কেন স্টুডেন্টকে আনা হলো। এখন কথা হলো যে বাচ্চারা এসেছে, বাচ্চার সাথে মুরব্বীরাও তো এসেছে, ধর্মপ্রাণ মুসলমানরাও তো এসেছে। তো সুতরাং আমরা কেন এটাকে এক পেশে করে দেখি সেটা আমরা জানি না। তো হেফাজতকে নিয়েও যদি কথা বলে তখন আমাদের হৃদয় লাগবে, এটাই স্বাভাবিক কথা। আমরা সত্যটা বলতে চাই, আমরা এখানে ইমোশনালি কাউকে কিছু করতে এখন চাই না। আপনার মতো করে তো সবাই আপনার মতো করে তো সবাই বুঝবে না। আপনার মতো করে তো সবাই বলবে না। তাহলে তো না, সেই না, শেখ না, হাসিনার বিষয় হয়ে গেল। শেখ হাসিনা যে অবশ্যই। চাইছে যে আমার না, না, মতো না, করে হাসিনা সবকিছু আপা, করবে। বিষয়টা আপনি বিষয়টা সেভাবে তো তা না। আপনিও এখন বুঝেন নাই। আমি বলছি যে কি হুম। উনি বলতে গিয়ে যেন আমাদেরকে ইয়েটা না করে। যে কেউ, আমি উনাকে বলছি না, যে কেউ যে তার মতামত দেখলে আমরা তর্ক করে বসলাই। সবার কিন্তু সবার আমরা নিজের যেন ব্যাখ্যা বলছি আছে। এই কথা, আমরা যেন বলছি ওই কথাটা যেন না হয় যে ওনারা হুম। বলেছেন, ওনারা এটাকে এইভাবে, এই কথাটা ওই ওনারা শব্দটা যেন ওইটার সাথে না লাগে। আমি জি। বক্তব্য দেওয়ার সময় উনি ওনার মতো করে বক্তব্যটা দিয়ে যাবেন। তখন আমরা যদি ইন্টারাপ্ট করি যে কেউ, আমি অবশ্যই স্নিগ্ধা ওনার কথা বলছি না, যে আমি এইভাবেই বলে দিচ্ছি যে আপনি যদি মনে করেন যে না আমি তার মতামতই না, মতামতে না, আমরা দিচ্ছি আমাদেরকে অ্যাকিউজড করা হচ্ছে কিনা, আমাদের দায়ী করা হচ্ছে কিনা, বা জি। কোনোভাবে আমরা আমাদের কথাগুলোকে মিসইন্টারপ্রেট করা হচ্ছে কিনা, এটাই, বা ভুল বুঝাবুঝির কোনো সুযোগ আছে কিনা, বা সেটা অন্যদিকে আপনি আমাদের যেরকম চিন্তা কথাগুলোকে জানতে। করেছেন উনিও চিন্তা করেছে যে উনার কথাকে ভুল বোঝা হচ্ছে কিনা। সিদ্দিক না, ভাই না, ওনার কথাটা মানে আমরা কান দিয়ে হুম। শুনেছি। আমরা তো এখানে প্যানেলে ছিলাম। আমরা আমাদের ওই অংশটার কথা বলেছি। আমরা উনি ওইটাকে যদি বলে যে হেফাজতে একজনও মারা যায়নি, আমাদের কিচ্ছু করার নেই। আমরা না, কিচ্ছু বলব না। উনি আমরা ওটাকে না অন উনি করব। কিন্তু বলে নাই, আমরা এটা না, সংসদে তো আমরা এক বলে কথা নাই। উদাহরণ আরকি। ফর এক্সাম্পল যে কেউ, হুম। আমি ওনাদের কথা এখন বাদ দেন, উনি যেহেতু নাই। এখন আপনি বা জি, আরেকজন বক্তা যদি থাকতো, উনি যদি বলতো যে না হেফাজতে আমার কিচ্ছু কথা হয়নি। হচ্ছে যে সবার আলাদা, আলাদা একটা ব্যাখ্যা আছে। হ্যাঁ? আমি কারো বলছি সাথে কারো ব্যাখ্যা থাকুক, মিলবে না। ব্যাখ্যাটা আপনি আমাকে জড়াইয়েন না। যে ওই হ্যাঁ, আপনার ব্যাখ্যাটা আমার ব্যাখ্যা এখন এটা বললেন না। আমরা এটাই যদি বুঝেছি। চাপাই দেই তাহলে কিন্তু আমরা সবাই আবার শেখ হাসিনা হয়ে গেলাম।
না আমরা সবাই শেখ হাসিনা হইলাম না। আমি বলছি আপনি আচ্ছা। আপনারটা বলেন, কিন্তু আপনি আমাকে আমি যে বলছি জি। এটা আমাকে বলেন না, কি কথা এটাই বলছি। ওকে, এটাই আমি আপনার শেষ বলছি, এখানে আর অন্য অসংখ্য কিছু বলি। ধন্যবাদ।